আসসালামু আলাইকুম। আমরা এখন শতক সারণীর দ্বিতীয় ক্লাসে অবস্থান করছি। আমরা এর পূর্বের ক্লাসে ডি মর্গানের উপপাদ্যগুলো আমরা শতক সারণীর মাধ্যমে প্রকাশ করেছিলাম, যে কীভাবে ডি মর্গানের প্রথম এবং দ্বিতীয় উপপাদ্য অথবা দুটোকে একটা ছকেই কীভাবে উপস্থাপন করা যায় সেটা দেখেছিলাম। এখন আমরা দেখব যে যে কোনো ফাংশন, লজিক্যাল ফাংশন তোমাকে শতক সারণীতে প্রকাশ করতে বলতে পারে। যেমন আমি ধরে নেই যে আমার কাছে একটা মান দেওয়া আছে f ইকুয়াল a বার b প্লাস b বার a বার। আমরা ধরে নিলাম আমাদের কাছে একটা মান দেওয়া আছে f ইকুয়াল a বার b প্লাস a b বার। এখন এই মানটাকে শতক সারণীতে প্রকাশ করতে গেলে অবশ্যই আমাকে মানটাকে ভাঙানো আসতে হবে। আমি যদি মানটাকে ভাঙাতে পারি তাহলে কিন্তু আমি যে কোনো মানের শতক সারণীতে প্রকাশ করতে পারবো। এর পূর্বের ক্লাসে কিন্তু আমি বিস্তারিত বলেছিলাম যে মানটা কীভাবে ভাঙাবো। তবুও তোমাদের সুবিধার্থে যদি আজকের ক্লাসে যদি তোমরা অবস্থান করে পূর্বের ক্লাসে একটু দেখে আসো, তোমাদের জন্য অনেক ভালো হবে। এবং দেখো আমরা এই ক্লাসে বুঝাই দিচ্ছি যে কীভাবে আমাদেরকে ভাঙাতে শিখতে হবে। প্রথমে আমাদেরকে চলক বের করতে হবে। চলক এখানে আমরা দেখে পাচ্ছি চলক হচ্ছে আমাদের a আর b হচ্ছে আমাদের চলক, এবং চলকের পর আমাকে ছোট বারের প্রয়োজন হবে। ছোট বার আমি দেখতে পাচ্ছি a এর উপর একটা বার আছে আর একটা b এর উপর আছে। চলক বের করার পর আমরা ছোট বারের দিকে যাব, ছোট বারের পর আমরা বড় বারের দিকে যাব, কিন্তু এখানে কোনো প্রকার বড় বার নেই। যেহেতু বড় বার নেই এখানে, তাহলে কিন্তু আমরা গুণের কাজ করব। গুণের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা গুণ দেওয়া আছে আর এখানে একটা গুণ দেওয়া আছে। আমি এখানে লিখে ফেললাম a বার b, তারপর লিখব a b বার। তারপর যোগের কাজ করতে হবে। যোগের কাজ করতে গেলে আমি দেখতে পাচ্ছি a বার b প্লাস a b বারের মধ্যে একটা যোগ করে দেওয়া আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 2 3 4 5 6 7, 7টি আমরা কলাম পাবো আর সারি পারবো আগের মতো 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এর উপর 2 দিলে আমাদের হচ্ছে 4, 4 সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 5, অর্থাৎ আমরা 5টা সারি পাবো। এখন আমরা ছকটা করে নেওয়ার পর আমরা এখন মান বসানো শুরু করবো। তো আমরা আগে বলেছিলাম a এবং b এর মধ্যে সর্বশেষ যে ঘরটা থাকবে সেখান থেকে বসাবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ঠিক আছে না? আর তারপরে আমরা যেটা বসাবো 0 0 1 1, অথবা কেউ যদি এই নিয়মটা বুঝতে না পারে তাহলে প্রথম ঘরে বসাবে 0 0 1 1, অর্থাৎ অর্ধেক 0 অর্ধেক 1, তারপরের ঘরে বসাবে তার অর্ধেক, অর্থাৎ এটার অর্ধেক আবার এখানে বসাতে হবে, ঠিক আছে? এখন এখানে বলছে a বার, তো এর মানটাকে পাল্টালে আমরা পেয়ে যাবো a বার পেয়ে যাবো আমরা। তো 0 কে পাল্টালে 1 1 0 0, ঠিক একইভাবে b এর মান পাল্টালে 1 0 1 0 পেয়ে যাবো। এখানে বলছে a বার b, অর্থাৎ এই দুটোকে আমরা গুণ করব। 0 1 গুণ করলে 0 1 0 0, ঠিক আছে না? দেখো 0 1 0 0। এখন এখানে কি বলছে a b বার বলছে না, তো a আর b বারের লাইনটা আমরা গুণ করতে হবে। 0 0 1 0, এই দুটো মান আমরা পেয়ে গেছি। তারপরে কি বলছে এই দুটো মানটাকে আমাকে যোগ করতে বলছে। 0 1 1 এবং সর্বশেষে 0। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় f এর মানকে শতক সারণীতে প্রকাশ করো, তাহলে কিন্তু আমরা এইভাবে করে যে কোনো ফাংশন আমরা প্রকাশ করতে পারবো। শুধুমাত্র f এর মান বললেই কি আমরা এভাবে করে শতক সারণীতে প্রকাশ করব? না, এর বাইরে কিন্তু অনেকটা প্রশ্ন আসে। যেমন a ও b এর কোন কোন মানের জন্য f এর মান শূন্য হবে, এরকম করে তোমাকে প্রশ্ন করলো, বা কোনো একটা ফাংশন দেওয়া আছে তোমাকে বললো প্রমাণ করো কোন a b এর কোন কোন মানের জন্য f এর মান শূন্য হবে। তাহলে দেখো এখানে আমার f এর মান শূন্য আছে কোন কোন মানের ক্ষেত্রে, যখন a এর মান 0 b এর মান 0, এবং আবার আরেক জায়গায় আছে যখন a এর মান 1 b এর মান 1 আছে, তখন শুধুমাত্র f এর মান শূন্য হবে। এই লাইনগুলো তোমাকে মনে রাখতে হবে। যদি প্রশ্নের মধ্যে বলা থাকে কোনো জায়গায় যে a ও b এর কোন কোন মানের জন্য f এর মান শূন্য হবে, তখন তোমাকে শতক সারণীতে প্রকাশ করে এরকম করে বর্ণনা করতে হবে। আশা করা যায় তোমরা এই লাইনটি বুঝতে পেরেছো। এখন চলো আমরা আরো কয়েকটা মান শতক সারণীতে প্রকাশ করে দেখি। এখন আমরা দেখব ঢাকা বোর্ড 2016 সালের একটা প্রশ্ন আসছিল যে f ইকুয়াল a বার b প্লাস b বার c। এখন এই মানটাকে তোমাকে প্রশ্ন করছে শতক সারণীতে প্রকাশ করতে। তো এই মানটাকে আমাদের শতক সারণীতে প্রকাশ করতে গিয়ে আমাকে মানটা অবশ্যই আগের মতো ভাঙাতে হবে। ভাঙাতে গেলে আমি দেখতে পাচ্ছি প্রথমে a, তারপর b, তারপর c পাচ্ছি, অর্থাৎ তিনটি চলক এখানে ছিল a b c, সেটা লিখে ফেলেছি। তারপর ছোট বার যদি আমরা দেখতে যাই, তো এখানে a এর উপর একটা বার পাচ্ছি আর একটা b এর উপর বার পাচ্ছি। তো আমি লিখে দিই a বার, কমা দিয়ে লিখে দিলাম b বার, কিন্তু এখানে c বার নেই। যেহেতু c বার নেই, তাহলে তুমি চাইলে c বার গ্রহণ করতে পারবা, না নিলেও কোনো আপত্তি নেই। তুমি যদি c বার নাও তো একটা কলাম তোমার এর জন্য এক্সট্রা হবে, আর যদি না নাও তাহলে তোমার জন্য কলামটা একটু কমে যাবে। তো আমি এখানে বাদ দিচ্ছি। তারপর আমাকে ছোট বারের পর বড় বারের দিকে যেতে হয়, তো বড় বার এখানে নেই। তো বড় বার যেহেতু নেই, তাহলে আমাকে গুণের কাজ দেখতে হবে। গুণ এখানে একটা গুণ করে দেওয়া ছিল, আমি গুণ যদি বের করি a বার b, তারপর b বার c, তারপর আমাকে যোগ করতে হবে। এই দুটি মানকে আমরা যোগ করতে পারবো। যোগ করলে আমরা কি পাচ্ছি a বার b প্লাস b বার c, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, 8টা আমরা কলাম পাবো আর সারি আগের মতোই
2 টু দি পাওয়ার 3 এবার দিব, তার সাথে 1 যোগ করলে আমরা পাবো 9। তো চলো আমরা এবার সারি আর কলাম করে দেখি। এখন আমি এই মানটা উপস্থাপন করার জন্য আমরা যদি দেখতে পাচ্ছি যে সর্বশেষ হচ্ছে আমাদের সি, তুমি চাইলে সি এর ঘর থেকে বসাতে পারো, অথবা তুমি সামনের ঘর থেকে অর্ধেক 0 অর্ধেক 1 এইভাবে করে তুমি বসাতে পারবা, ঠিক আছে। অর্থাৎ আমি অর্ধেক 0 অর্ধেক 1 করে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখানে 4টি অর্ধেক হয়েছে এবং এর অর্ধেক যদি আমরা করতে চাই তো 2টি করে পড়বে, অর্ধেক 0 অর্ধেক 1 আবার অর্ধেক 0 আবার অর্ধেক 1, অর্থাৎ প্রথম ঘরে যেটা অর্ধেক ছিল তার অর্ধেক আবার পরের ঘরে বলবে, এবং এখানে যেটা বলছে তার অর্ধেক আবার এর পরের ঘরে বলবে। 0 1 0 1 0 1 0 1, ঠিক আছে না। অর্থাৎ আমরা অর্ধেক করে বসিয়ে দিয়েছি। তারপর এ বার বলছে, তাহলে এর মানটাকে পাল্টালে আমরা এ বার পেয়ে যাব। তো এখানে 0 কে পাল্টালে 1 1 1 1 পাচ্ছি, তারপর এখানে 0 0 0 0 পেয়ে যাচ্ছি। এখন আমরা বি এর মানটাকে পাল্টাবো, তাহলে আমরা বি বারটা পেয়ে যাব। তো বি এর মানটাকে পাল্টালে কি হচ্ছে স্যার 1 1 0 0 1 1 0 0। আশা করা যায় এতটুকু বুঝতে পেরেছি। তারপর এখানে কি বলছে এ বার বি বলছে, অর্থাৎ এই দুটাকে আমাকে এখন গুণ করতে হবে। তো গুণের সময় আমরা জানি একটা 0 হলে 0 হয়ে যাবে, 0 0 দেখো 0 0 1 1 0 তারপর 0 0 0 পেয়ে গেলাম, অর্থাৎ এই দুটাকে আমরা গুণ করেছি। এখন বি বার সি বলেছে, তো বি বার আর সি কে আমরা গুণ করব। 0 1 তারপর এখানে আমরা দেখতে বি বার সি 0 0 0 1 0 0। এখন সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি এখানে এবার বি প্লাস বি বার সি এই দুটোর মধ্যে আমাকে যোগ করতে বলছে। এখানে যোগ করলে 0 1 1 1 0 1 0 0। তো এইভাবে করে তুমি ডি মর্গান অথবা যে কোনো মানকে তুমি সত্যক সারণীতে প্রকাশ করতে পারো। তো এখানে আমাদের ঢাকা বোর্ড 2016 সালে বলছিল যে এফ এর মানকে প্রকাশ করতে সত্যক সারণীতে, আমরা কিন্তু খুব সহজেই ঢাকা বোর্ড 2016 এর অ্যান্সারটা করতে পেরেছি। তুমি কিন্তু এভাবে করে তুমি যে কোনো মান তোমার সত্যক সারণীতে তুমি উপস্থাপন করতে পারবে। আমরা আমাদের সিকোয়েন্স অনুসারে বিভিন্নভাবে মানগুলো করে থাকবো। আমরা এর পরবর্তী ক্লাসে লজিক ডিগ্রিগুলোতে আসবো। তো অনেকে এখানে প্রশ্ন করবে যে সরল আমরা করিনি কেন, বইয়ে তো সরল দেওয়া ছিল, সরলটা কেন স্কিপ করলাম। অর্থাৎ আমরা এমনভাবে সিকোয়েন্সগুলো সাজাই নিব যাতে আমাদের পরীক্ষায় এগুলো মনে রাখা আমাদের জন্য সহজ হবে। আমরা সরলটা বাস্তবায়নের পূর্বে করব। তো আশা করা যায় যে আমরা সত্যক সারণীটা বুঝতে পেরেছি, এবং যে কোনো সমস্যা হলে তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারবা, তোমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমাদেরকে যুক্ত হয়ে আমাদেরকে বিভিন্নভাবে কোয়েশ্চেন করতে পারবা। তো আশা করা যায় তোমরা এতটুকু বুঝতে পেরেছো, এবং যে কোনো সমস্যা হলে আমাদের কোয়েশ্চেন করে জানাবা, যাতে আমরা পরবর্তীতে আর কোনো বিষয় যদি তোমাদের বেশি প্রয়োজন হয় থাকে সেগুলো আমরা সমস্যার সমাধান করে দিতে পারি তোমাদেরকে। আশা করা যায় ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।